আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো তোমাদের সাথে আছি আমি মুমতাহিনা মুশতারি, তোমাদের বিজ্ঞান শিক্ষক। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস করব। আমরা বিজ্ঞান ক্লাসে কোন অভিজ্ঞতা করছিলাম তোমরা মনে করে দেখো তো এই অভিজ্ঞতাটা কি না? পিকনিক। হ্যাঁ, ঠিক ধরেছো, আমরা পিকনিক এই অভিজ্ঞতা পড়ছিলাম। আমরা ইতিমধ্যে কয়েকটি ক্লাস করে ফেলেছি। আজ আমরা এই অভিজ্ঞতার একদম শেষ ক্লাস, অর্থাৎ ষষ্ঠ সেশনের ক্লাসটি করব। কেমন? আচ্ছা, তোমরা গত ক্লাসে একটা কাজ করেছিলে, একটা পরীক্ষা করেছিলে, মনে আছে তোমাদের? সেই পরীক্ষায় দেখো তো এরকম একটা ছক ছিল কিনা, একটা ছক লিখেছিলে না? তোমরা পরীক্ষাটা করে ছকে, বইয়ের ছকে এরকম একটা ছক পূরণ করেছো। দেখো এই ছকে তোমরা কি করেছিলে? প্রথমে তোমরা একটা গ্লাসে পানি নিয়েছিলে, সে পানির তাপমাত্রা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করেছো না? সেখানে তাপমাত্রা কত পেয়েছিলে? 22 ডিগ্রি সেলসিয়াস। তারপর তোমরা পানিতে বরফ দেওয়ার পর তাপমাত্রা পরিমাপ করেছো, সেখানে কত পেয়েছো? 0 ডিগ্রি সেলসিয়াস। এরপর আবার কিছুক্ষণ গ্লাসটা রেখে দিয়ে বেশ অনেকক্ষণ পর, প্রায় আধা ঘন্টা পর, 30 মিনিট পর তোমরা আবারও যখন পরিমাপ করেছো দেখেছো 18 ডিগ্রি সেলসিয়াস। মনে পড়েছে সবাই করেছো তো? আচ্ছা, তাহলে এই ছকে যে তাপমাত্রার পরিবর্তন হয়েছে এর কারণ কি বলো তো? আমরা তো প্র্যাকটিক্যালি দেখেছি যে এক এক সময় পানির তাপমাত্রা এক এক রকম হচ্ছে, তাই না? তাহলে তোমাদের কি মনে হয় এই কারণটা কেন হয়েছিল, মানে এর কারণ কি, কেন ঘটেছিল এই ঘটনাটা? আচ্ছা, শুধু কি পানির ক্ষেত্রেই হয়? প্রতিদিন এরকম আরো অনেক ঘটনা ঘটে না? এই যে যেমন তোমরা পিকনিকের খাবার রান্না করেছো, সেই খাবারগুলো কিছুক্ষণ রেখে দিলে কি হয়? আগের মতো রান্না করার পর যেমন গরম থাকে, কিছুক্ষণ রেখে দিলে কি সেরকম গরম থাকে না। এটা আস্তে আস্তে কি হয়? ঠান্ডা হয়ে যায়। তাহলে এরকম অনেক জিনিসই, গরম জিনিস ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা জিনিসকে আমরা আবার গরমও করতে পারছি। তো এই যে ঘটনাগুলো ঘটছে এর কারণ কি? কেন কোনো বস্তু গরম থেকে ঠান্ডা হয়, ঠান্ডা থেকে গরম হয়? তোমাদের কি মনে হয়? আমরা দেখিয়েছি না আমাদের প্রতিদিনের লাইফে এরকম অনেক ঘটনা ঘটে। তাহলে চলো দেখি যে এটি কেন হয়, আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে চলো আমরা এখন একটা ভিডিও দেখি, কেমন? চলো। Welcome back to my virtual science lab. Today I want to demonstrate how matter can change from one state to another when it is heated or cooled. Here we have some ice, a plate, 2 beakers, a burner, a tripod with a gauze, and a freezer. দেখো আমরা ভিডিওর এই অংশে কি দেখলাম, যে এটা একটা ফ্রিজ। এই ফ্রিজ থেকে কিছু বরফের টুকরো বের করা হলো, দুটো গ্লাস নেওয়া হলো, এখানে একটা ল্যাম্প দেখতে পাচ্ছ, এটাকে আগুন ধরালে এটা জ্বলতে শুরু করবে। আর এখানে একটা স্ট্যান্ড বসানো আছে, যে স্ট্যান্ডের উপরে আমরা এই গ্লাসগুলো রাখতে পারবো এবং ল্যাম্পটাকে এই স্ট্যান্ডের নিচে বসিয়ে দিলে এটা জ্বলতে থাকবে, অর্থাৎ এটা একটা চুলার মতো কাজ করবে। তোমাদের বাসায়, অনেকের বাসায় চুলা আছে না? খড়ি দিয়ে রান্না করার চুলা, অথবা কেরোসিন দিয়ে স্টোভের মতো চুলা, বা বিভিন্ন রকম চুলা থাকে। তো এটা হচ্ছে এক ধরনের চুলার মতো ভাবতে পারো। তাহলে দেখো এইটুকু, এখানেও একটা পরীক্ষা করা হচ্ছে, যেখানে পরীক্ষাটা করার জন্য কিছু বরফ নেওয়া হলো, কিছু গ্লাস নেওয়া হলো, দুটো গ্লাস নেওয়া হলো, আর হলো একটা ল্যাম্প নেওয়া হলো, আর একটা স্ট্যান্ড নেওয়া হলো। কেমন? এবার চলো আমরা ভিডিওর বাকি অংশটা দেখি। Ice is matter in a solid state. It's frozen water. Let's pour the ice into the beaker and light the burner. As the ice is heated, it begins to change into a liquid, a process called melting. When water is heated, it changes state again.
it changes into the gas water vapor through a process called evaporation. When the rising water vapor comes into contact with the plate, it cools. This causes it to change back into liquid water again. This process is called condensation. আচ্ছা দেখো, আমরা এখানে কি দেখলাম? এখানে দেখতে পাচ্ছি, দেখো এই জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখো যখন আমরা গ্লাসের এই বক্সের বরফগুলো গ্লাসে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখান থেকে আমরা তাপ দিচ্ছি, আমাদের ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম, সেই বরফগুলো গলে গলে কি হয়ে গেল, এরকম পানি হয়ে গেল। তারপরে আরও কিছুক্ষণ এভাবে তার তাপ দেওয়ার পর আমরা দেখলাম এখান থেকে একটা ধোঁয়ার মতো উঠছে, তাই না? এই ধোঁয়াটা কি, এই বরফগুলো যখন আমরা নিয়েছিলাম, বরফগুলো ছিল একটা চারকোনা আকৃতি, তাই না? সেটা ছিল কঠিন অবস্থায়। যখনই তাপ দিলাম সেই কঠিন বরফগুলো গলে এরকম পানি হয়ে গেল, অর্থাৎ তরল পদার্থের পরিণত হলো। তাকে যখন আরো কিছুক্ষণ যাবত তাপ দিচ্ছি, এটা ধোঁয়ার মতো উপরে উঠে যাচ্ছে। এই যে উপরে উঠে যাচ্ছে, এটাকে আমরা বলি, এটা হচ্ছে জলীয় বাষ্প। এই বাষ্পটাকে আমরা যদি দেখো পাশে যদি আরেকটা প্লেট নিয়ে তার উপরে এই বাষ্পটার সামনে ধরি, তাহলে কি হয়, এই বাষ্পটা কেমন থাকে, অনেক গরম। তোমাদের বাসায় যখন কোনো কিছু রান্না হয়, যেমন তোমরা যখন ভাত রান্না করো, যখন ভাত করার সময় যে উপরে যে একটা ভাপ ওঠে, সেটা কি অনেক গরম থাকে না? প্রচন্ড গরম থাকে। এখানেও কিন্তু এই যে ধোঁয়াটা, এটা প্রচন্ড গরম আছে। এখন এইটাকে যদি আমরা এরকম প্লেটটা ধরে তার নিচে একটা গ্লাস রাখি, আচ্ছা দেখো, তাহলে এই বাষ্পটা গ্লাসের সাথে লেগে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে, এবং ঠান্ডা হয়ে এটা গ্লাসে এসে পানি আকারে টপটপ করে পড়তে থাকবে। দেখতে পাচ্ছ যে এখানে একটু একটু করে পানি জমা হচ্ছে, তাই না? চলো আমরা পুরো ভিডিওটা এবার একসাথে আবারও দেখব। দেখো, Welcome back to my virtual science lab. Today I want to demonstrate how matter can change from one state to another when it is heated or cooled. Here we have some ice, a plate, 2 beakers, a burner, a tripod with a gauze, and a freezer. Ice is matter in a solid state. It's frozen water. Let's pour the ice into the beaker and light the burner. As the ice is heated, it begins to change into a liquid, a process called melting. When water is heated, it changes state again. It changes into the gas water vapor through a process called evaporation. When the rising water vapor comes into contact with the plate, it cools. This causes it to change back into liquid water again. This process is called condensation. How would liquid water change state if it were cooled in a freezer? You guessed it, it changes back into solid ice, a process called freezing. Thanks for watching. See ya. আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখলে তো তোমরা এখানে কি কি ঘটনা ঘটলো। প্রথমে আমরা কিছু বরফ নিলাম, নিয়ে সেটাকে একটা পাত্রে নিয়ে একে চুলায় গরম করলাম, তাই না? গরম করাতে কি হলো, বরফগুলো গলে পানি হয়ে গেল। তারপরে কি হলো, আরও যখন কিছুক্ষণ আমরা গরম করতেই থাকলাম, আরও কিছুক্ষণ আগুনের উপরে ধরার পর সেই পানিগুলো আস্তে আস্তে পানি থেকে উপরে ধোঁয়ার মতো উঠতে শুরু করলো। সেটাকে আমরা বলছি এটা হচ্ছে পানির একটা রূপ, সেটা কি জলীয় বাষ্প। এরপর এই জলীয় বাষ্পটাকে যখন আমরা আরেকটা ওই বাষ্পের সাথে যখন আমরা একটা প্লেট ধরলাম এদিক দিয়ে, সেই প্লেটের সাথে বাষ্পটা যখনই লাগছে, সে বাষ্পটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আবার কি হয়ে যাচ্ছে, পানি। এবং সেই টপটপ করে যে পানিটা পড়ছে, সেটাকে যখন আরেকটা পাত্রে রাখা হলো, দেখা গেল যে ধোঁয়াটা
চেঞ্জ হয়ে পানি হয়ে যাচ্ছে, অর্থাৎ জলীয় বাষ্পটা আবার পানিতে পরিণত হলো। সেই যতক্ষণ যাবত এই জলীয় বাষ্পটা পানিতে পরিণত হলো ততক্ষণ পর্যন্ত আমরা পানিটা আরেকটা পাত্রে সংগ্রহ করলাম, করে সেই পানিটাকে যখন আমরা ওই গ্লাসটা সহ আবার ফ্রিজে রাখলাম, ফ্রিজে কিছুক্ষণ রাখার পর বের করে দেখা গেল যে সেই পানিটা আবার এই যে এরকম বরফে পরিণত হয়ে গেছে, তাই না? দেখলে তো সবাই খুব সাধারণ একটা ঘটনা, কিন্তু খুবই মজার। তাহলে এখানে আমরা কি দেখলাম যে পানি তার বিভিন্ন রূপের তা পানির অবস্থার বিভিন্ন পরিবর্তন, যাকে আমরা বলতে পারি পদার্থের অবস্থার পরিবর্তন। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে এই যে বরফগুলো গলে পানি হলো, পানি থেকে আবার বাষ্প হলো, এই পুরো প্রক্রিয়াটাই একটা জিনিস না দেয়া গেলে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব হতোই না। তোমার কাছে বরফ দেয়া হলো কিন্তু আর কিছুই দেওয়া হলো না, বা তুমি আর কিছুই করলে না, তাহলে এই প্রক্রিয়াটা কি সম্পন্ন হতো নাকি হতো না? একটু ভেবে দেখো তো। কিংবা এটাও ভাবতে পারো যে এই যে বরফটা চেঞ্জ হলো, তো পানি হলো, পানি থেকে বাষ্প হলো, এমন কি বরফের মধ্যে গেল বা এমন কি ঘটলো যার কারণে সেটা চেঞ্জ হয়ে গেল? একটু কি ধারণা হচ্ছে তোমাদের? তাহলে চলো আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় যাই। কেমন? দেখো, কোনো পদার্থকে তাপ দিতে থাকলে যত তাপ দেয়া হয় পদার্থটি তত বেশি গরম হয়। যেমন আমরা যখন বরফ নিলাম, বরফের নিচে বরফটাকে কি করলাম, ল্যাম্পের উপরে রাখলাম, ল্যাম্প থেকে যখন আগুন জ্বলছে তখন এই পাত্রের ভিতরে, বরফ রাখা পাত্রটার মধ্যে কি যাচ্ছে? আগুন কি সরাসরি যাচ্ছে? তা তো যাচ্ছে না। তাহলে ভেতরে কি যাচ্ছে? একটা কিছু যাচ্ছে, যেটাকে বলা হয় তাপ। এই তাপটা কি কোথায় যাচ্ছে? ল্যাম্প থেকে তাপ ওই পাত্রের গায়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে? পাত্রটা গরম হচ্ছে। এরপর আরো ভেতরে, পাত্রের ভেতরে যে বরফগুলো আছে সেই বরফের মধ্যেও যাচ্ছে। যখন বরফের মধ্যে তাপটা যাচ্ছে তখন বরফ তাপটা নিয়ে নিয়ে নিজে কি হচ্ছে? আস্তে আস্তে গরম হচ্ছে। তাহলে যতক্ষণ পর্যন্ত এটা গরম হয়, মানে তাপ দেয়া যায়, ওই পদার্থ কি হয়? আস্তে 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 গরম হতে থাকে। তাহলে এখানে সেটাই বলা হলো যে কোনো পদার্থকে তাপ দিতে থাকলে যত তাপ দেয়া হয় পদার্থটি তত বেশি গরম হয়। কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটি গরম হতে হতে একটা সময় তরলে পরিণত হয়ে যায়, অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তন হয়, তাই না? আমরা তো একটু আগেই দেখলাম আরো বেশি তাপ দিলে তরল পদার্থটি গরম হয়ে এর তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ তরল পদার্থটি গরম হতে হতে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকে এবং একটা সময় এটি গ্যাসে পরিণত হয়, তাই না? আচ্ছা, আমরা যে তখন গত ক্লাসে পরীক্ষা করেছিলাম সেখানে দেখেছিলাম না যে পানিকে রেখে দিলে কিছুক্ষণ সময় পর পরে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে? তাহলে সেখানেও নিশ্চয়ই এই সেম ঘটনাটা ঘটছে। যখনই আমি দেখব যে একটা পদার্থ গরম হয়ে, মানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বুঝতে পারবো যে এর ভেতরে কি কি প্রবেশ করছে। কি মনে হয় তোমাদের, কি প্রবেশ করছে? হ্যাঁ, ঠিক বলেছো, এখানে তাপ প্রবেশ করছে। তাপ এমন একটা রাশি, তাপ হচ্ছে একটা শক্তি। এর একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় প্রবেশ করে, অর্থাৎ যেটা বেশি গরম সেখান থেকে, যেই জায়গাটা গরম থাকবে সেই জায়গা থেকে যেই জায়গাটা ঠান্ডা থাকবে তাপ সেই দিকেই সবসময় যাওয়ার চেষ্টা করে এবং সেদিকে যায়। তাহলে যখনই দেখবে কোনো কিছু গরম হচ্ছে বুঝবে কি এর ভেতরে তাপ প্রবেশ করছে, আর যখনই দেখবে কোনো কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে তাহলে কি বুঝতে হবে? এর ভেতর থেকে তাপ বের হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে পানির অবস্থার পরিবর্তনের কারণ কি? যখন এই বরফকে তাপ দেওয়া হয়, তাপ প্রয়োগ করলে সে পানি হয়ে যায়, আরও তাপ প্রয়োগ করলে সে বাষ্প হয়ে যায়। আবার কোনোভাবে যদি আমরা আবার একে ঠান্ডা করি, উল্টা প্রক্রিয়া করি, ওই যে আমরা আগে ভিডিওটাতে দেখলাম যে পানিটাকে যদি আমরা ফ্রিজে রেখে দিই সে কিন্তু ঠান্ডা হবে। তার কেন? তার ভেতর থেকে তাপ বের হয়ে যাবে। তাহলে জলীয় বাষ্পকে যদি ঠান্ডা করা হয় সে প্রথমে পানি হবে এবং আরও ঠান্ডা করা হলে সে আবার বরফ হয়ে যাবে।
আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে এই ঘটনাটাকে আমরা কি ধরনের পরিবর্তন বলবো? এটা কি ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন? একটু ভেবে দেখো তো কি হতে পারে। তার মানে আমরা দেখলাম যে কোনো পদার্থ থেকে তাপ বের হতে থাকলে এটি ঠান্ডা হতে থাকে এই যে এখানে, এবং পদার্থের অবস্থার পরিবর্তন হয়ে এটি গ্যাসীয় অবস্থায় থাকলে প্রথমে তরলে এবং আরও ঠান্ডা হলে এটি কঠিন পদার্থে পরিণত হয়। ঠিক আছে, তাহলে তোমরা কি বলতে পারবে যে তাপের প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তন হওয়া এটি কি ধরনের পরিবর্তন? এটি হচ্ছে একটা পদার্থের ভৌত পরিবর্তন, তাই না? কেন বলছি ভৌত পরিবর্তন? আমরা কিন্তু জেনেছি যে ভৌত পরিবর্তন কখন হয়, রাসায়নিক পরিবর্তন কখন হয়। বলো তো ভৌত পরিবর্তন কখন হয়? যখন পদার্থের শুধুমাত্র বাহ্যিক আকার আকৃতি অথবা কোনো পদার্থের অবস্থার পরিবর্তন হয়, নতুন কোনো পদার্থ সৃষ্টি হয় না, তাকে বলা হয় ভৌত পরিবর্তন। আর এই পরিবর্তনে কখনো কখনো তাপ, কখনো চাপ এগুলো ভূমিকা রাখে, মানে এগুলোর কারণেই পরিবর্তন হয়, যেমন এই পানির ক্ষেত্রে ঘটেছিল। আর রাসায়নিক পরিবর্তনটা বলো তো একটু মনে করি আমরা, চলো। রাসায়নিক পরিবর্তনটা ছিল যে পরিবর্তনে কোনো পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের এক বা একাধিক পদার্থে পরিণত হয়, তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এই ক্ষেত্রে তো কোনো নতুন পদার্থ তৈরি হয়নি, তাই না? সকল অবস্থায় কিন্তু পানি ছিল। এখানে পানি ছাড়া জলীয় বাষ্পর মধ্যে যা আছে, বরফের মধ্যেও তাই আছে, পানির মধ্যেও তাই আছে, তাই না? এখানে অন্য কোনো নতুন কোনো পদার্থ সৃষ্টি হয়নি। এই কারণে এটি হচ্ছে ভৌত পরিবর্তন। এখন তোমাদের চারপাশে প্রতিদিন এরকম অনেক ঘটনা ঘটছে না? আমরা তো আগের ক্লাসগুলোতে একটু দেখেছি, আর তোমরা বাস্তব জীবনে তোমাদের চারপাশে এরকম দেখছো, তাই না? একটু ভাবো তো, ভেবে দেখো তো এরকম আর কি কি ঘটনা আছে যেটাকে আমরা এরকম ভৌত বা রাসায়নিক পরিবর্তনের সাথে মিলাতে পারি। তাহলে এখন তোমরা কি করবে, এগুলো চিন্তা করে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 33 নাম্বার পৃষ্ঠা দেখো। বিজ্ঞান অনুশীলন বইয়ের 33 নাম্বার পৃষ্ঠায় এরকম একটা ছক আছে। এই ছকে তোমরা 1 2 3 4 5 ও কমপক্ষে 5টা তো লিখতে পারবে, তাই না? তোমরা 10 মিনিট সময় নাও, নিয়ে একটু ভাবো, ভেবে তোমাদের আশেপাশে যে পরিবর্তনগুলো দেখতে পাও তার মধ্যে কোনটাকে আমরা ভৌত পরিবর্তন বলবো, কোনটাকে ভৌত পরিবর্তন বলা যাবে আর কোনটাকে রাসায়নিক পরিবর্তন বলা যাবে, সেটা লিখে ফেলো। আমি আরো একটু বোঝার সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি। যেমন তোমরা লিখতে পারো পুকুরকে, যেমন ধরো লিখতে পারো হচ্ছে পানি গলে বরফ হয়ে যাওয়া, সরি পানি গলে তো বরফ হয় না, বরফ গলে পানি হয়ে যাওয়া। ওকে, আচ্ছা, বরফ গলে পানি হওয়া এটা একটা ভৌত পরিবর্তন। তারপর ধরো আগুন জ্বালিয়ে কাঠে আগুন জ্বালানো, তাহলে কাঠ দিয়ে যখন আগুন জ্বালানো হয় তখন কিন্তু কাঠটা পুড়ে কয়লা হয়ে যায়। আবার কি সেখান থেকে আগের কাঠ পাওয়া সম্ভব না। কয়লা যখন হয়, কয়লা সম্পূর্ণ ভিন্নধর্মী একটা পদার্থ এবং সেখানে একটা নতুন পদার্থ কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়, তাহলে সেটা একটা কি পরিবর্তন? সেটা কি ভৌত পরিবর্তন হবে না, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তারপর লোহায় মরিচা পড়া, এটা একটা রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন সেরকম আরো অনেক কিছু আছে। আমরা যখন একটা কাগজ মুচড়িয়ে কেটে টুকরো করে ফেলি, সেখানে কাগজই থাকে, আর যখন একটা সুন্দর একটা পেজ থাকে তখন কিন্তু কাগজ থাকে। অথবা কাগজ দিয়ে যখন তোমরা ফুল, পাখি, লতাপাতা এরকম কোনো সুন্দর জিনিস বানাও, এরোপ্লেন বানাও, তখন ওই প্লেনটাও কাগজ দিয়ে বানানো। তোমার যখন হাতে একটা শিট ছিল কাগজের, সেটাও কিন্তু কাগজই ছিল। নতুন কিছু সৃষ্টি হয়নি। তাহলে এটা কি ভৌত পরিবর্তন। এখন তোমরা এই ব্যাখ্যার আলোকে 10 মিনিট ভাবো, ভেবে লেখা শুরু করো, কেমন? তাহলে শুরু করে দাও তোমাদের লেখা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের লেখা শেষ হয়েছে। খুব চমৎকার ভাবে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো একটা বাড়ি কাজ দেয়া যাক তোমাদের, না? কি করবে, আগামী দিনে তোমাদের বাড়ি কাজ থাকবে তোমাদের বাসায় রান্নাঘরে এবং চারপাশে এই যে একটু আগে ভৌত রাসায়নিক পরিবর্তন দেখলে, এইরকম আর কোন কোন পরিবর্তন দেখতে পাও তা বিজ্ঞান অনুশীলন বইয়ের 34 নাম্বার পৃষ্ঠায় একটা ছক আছে, সেই ছকে লিখে নিয়ে আসবে, কেমন?
বাসায় যেয়ে দেখবে যে তোমাদের বাসায় এরকম আর কি কি পরিবর্তন হচ্ছে, কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে, সেটা দেখে শুধুমাত্র পরিবর্তনের নামটুকু লিখবে, কেমন? ওকে। তো তোমাদের আজকের ক্লাসের শিক্ষণীয় নীতিবিধানের শিক্ষণীয় বিষয় হচ্ছে নম্রতা। ভদ্র, নম্র, সুন্দর আচরণ সবাই পছন্দ করে, তাই না? আর এই নম্রতা কি জিনিস? নম্রতা হলো অন্যের প্রতি বিনয়ের সাথে আচরণ করার গুণ। মানে অন্যের সাথে যখন আমরা কথা বলবো, কারোর সাথে আচরণ করব, আমি ধমকের সুরে বলবো, জোরে জোরে বলবো, চিল্লাচিল্লি করব, নাকি সুন্দর করে সহজ করে বিনয়ের সাথে ধীরে ধীরে বলবো, কোনটা আমার জন্য বলা উচিত হবে? অবশ্যই আমরা সহজ সুন্দরভাবে কারোর সাথে কথা বলার সময় বুঝিয়ে বলবো, আর এটাই হলো নম্রতা। সবাই এই গুণের অধিকারী হওয়ার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।